বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বড় বিদ্রোহের ইঙ্গিত, হরিয়ানার 60 গ্রামে বিজেপি নেতাদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু কেন? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নয়াদিল্লির রাজপথ কাঁপাতে দেশের মাটি চুলো বাংলাদেশ সেনার জওয়ানরা। কৃষি আইনের সমর্থকরাই সুপ্রিম কোর্টের কমিটিতে উঠল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। এ ব্যাপারে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। গরু ও কয়লা পাচার কাণ্ডে বাংলার 20 আইপিএস অফিসারের নাম সিবিআই তালিকায়। বর্ডারে বড় ষড়যন্ত্র পাকিস্তান চীনের, সেনা প্রদানের ইঙ্গিতে উদ্বেগ বাড়ল ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দেব, নানকানা গুরুদ্বারে হামলা, 3 অভিযুক্তকে কারাদণ্ড পাক আদালতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। বড় বিদ্রোহের ইঙ্গিত, হরিয়ানার 60 গ্রামে বিজেপি নেতাদের প্রবেশ নিষিদ্ধ। আইন স্থগিত হলো, গঠিত হলো কমিটিও, কিন্তু কৃষক কুবে মলম পড়ল না। উল্টে সুপ্রিম কোর্ট গঠিত কমিটির নিরপেক্ষতা নিয়েই জোরদার প্রশ্ন উঠে গিয়েছে মঙ্গলবার। মধ্যস্থতা কমিটি তারা মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তাদের বক্তব্য, যে 4 সদস্যকে বাছা হয়েছে তারা সকলেই নয়া কৃষি বিলের পক্ষে, আর কমিটির কারণে তারা যে কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরে আসবেন না তা বুধবার আরও বেশি করে স্পষ্ট করে দিলেন কৃষকরা। এদিন লোহরি উপলক্ষে দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকরা বিতর্কিত 3টি কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে প্রতীকী বিক্ষোভ দেখালেন। আর কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে যে চাপ আরও বাড়াবেন কৃষকরা তা স্পষ্ট হরিয়ানার চিত্রে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হরিয়ানার প্রায় 60টি গ্রামে বিজেপি এবং শরিক জেজেপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিটি গ্রামের বাইরে পড়েছে সেই নোটিশ। নজরদারি করা হচ্ছে প্রতিটি গ্রামে। বিজেপি নেতাদের ঢুকতে দেখলেই নিষেধ করে দেওয়া হচ্ছে। বস্তুত কৃষি আইন নিয়ে শরিকি চাপে আগেই পড়েছিল বিজেপি। এনডিএ জোট থেকে বেরিয়ে যায় পঞ্জাবের শিরোমণি অকালি দল। এখন 2 শরিক রীতিমতো চরম বিরোধী। বিজেপির জন্য হাওয়া মোটেই ভালো নয়। একাধিক শাসক বিধায়ক ইতিমধ্যেই কৃষি আইনের বিরুদ্ধে, সুর আরও চড়ছে ক্রমশ। পরিস্থিতি বুঝে হরিয়ানার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবারই বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা এদিন নিজে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ফলে শরিকি চাপে রীতিমতো চাপে গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটির নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও। ফলে কেন্দ্রের আনা 3 কৃষি আইন নিয়ে চলতি বিতর্কে মঙ্গলবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। যদিও মঙ্গলবার রায়দানের সময়ে প্রধান বিচারপতি এস.এ. বুবদে মন্তব্য করেন, এতে যদি কারো জয় হয়ে থাকে তাহলে তা ফেয়ার প্লের। সুপ্রিম কোর্টের এই ফেয়ার প্লে আদৌ হলো কিনা তা নিয়েই প্রশ্ন তুলছেন আন্দোলনরত কৃষক এবং বিরোধীরা। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মধ্যস্থতাকারী কমিটি। কেন কমিটি ঘিরে এত বিতর্ক? কমিটিতে রাখা হয়েছে অশোক গুলাটি, প্রমোদ কুমার যোশী, অনিল ঘানোয়াত এবং ভূপিন্দর মান সিংকে। ঘটনা হলো, এই 4 জনই বিভিন্ন সময়ে নয়া কৃষি আইনের পক্ষে সওয়াল করেছেন। কমিটির সদস্যদের নাম প্রকাশ্যে আসার পরেই বৈঠকে বসে নয়াদিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের যৌথ সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হবে না। আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। মূল দাবি অর্থাৎ 3 কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। অপরদিকে নয়াদিল্লির রাজপথ কাঁপাতে দেশের মাটি চুলো বাংলাদেশের সেনা জওয়ানরা। দেশের রাজপথ দাপাবে বাংলাদেশ সেনা। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। ইতিমধ্যে ভারতের মাটি স্পর্শ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর 122 জন জওয়ান। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ইতিমধ্যেই দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বিশেষ উড়ান। বায়ুসেনার C-17 গ্লোবমাস্টারের 3টি বিমান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আনতে উড়ে যায়। সম্প্রতি তাদের দেশে ফিরে এসেছে গ্লোবমাস্টার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে
বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন জওয়ান, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা ও বাংলাদেশ নৌবাহিনীর তরফে জওয়ানরা রয়েছেন। জানা যায়, ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণটি হলো 2021 সালে মুক্তিযুদ্ধের 50 বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। 50 বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে এবং তারা গর্বের সঙ্গে রাজপথে কুচকাওয়াজে অংশ নেবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায় বিচার ও তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। সূত্রে খবর, কুচকাওয়াজে তাদের BD-08 রাইফেল প্রদর্শন করবেন বাংলাদেশের সেনা সদস্যরা। উল্লেখ্য, 2016 সালে প্রথম বিদেশি সেনাবাহিনী হিসাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেন ফরাসি সেনাবাহিনীর 130 জনের ব্যাটালিয়ন। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এই বছর কোভিড অতিমারী পরিস্থিতির কারণে কুচকাওয়াজের আয়তন ও পথ দুই কমানো হয়েছে। প্রচলিত ধারায় কুচকাওয়াজে অংশগ্রহণকারী সেনাদল এবার ত্রিভুজাকৃতির বদলে বর্গাকারে বাহিনীকে সাজাবে। এর মূল কারণ হলো অতিমারির কারণে কম পরিমাণ সেনা সমাবেশ। এই কারণে প্রতিবারের মতো 144 জনের পরিবর্তে বাহিনী পিছু 96 জন সদস্য কুচকাওয়াজ করবেন। তুলনায় ছোটমাপের কুচকাওয়াজের রুট নির্দিষ্ট হয়েছে লালকেল্লার বদলে ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত। দর্শক সংখ্যাও এবার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। খুব অল্প সংখ্যক দর্শক উপস্থিত থাকবেন দিল্লির রাজপথে। অপরদিকে বর্ডারে বড় ষড়যন্ত্র পাকিস্তান চীনের সেনা প্রদানের ইঙ্গিতে উদ্বেগ বাড়ল ভারতের। সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঢুকে যাওয়ায় আটক করা হয়েছিল এক চীনা সেনাকে। সেই ঘটনার প্রেক্ষিতে চীন দাবি করেছিল অন্ধকার পথ বুলে ভারতের ভূমিতে ঢুকে পড়েছে ওই সেনা। কিন্তু মঙ্গলবার আর্মি ডে উপলক্ষে ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানে যা বললেন তা রীতিমতো উদ্বেগজনক। এদিন তিনি বলেন, সীমান্তে যৌথ ষড়যন্ত্র করছে চীন ও পাকিস্তান, আর সেই ষড়যন্ত্র মোটেই হেলাফেলার মতো নয়। সাংবাদিক বৈঠকে নারাবানে বলেন, পাকিস্তান এবং চীন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ, আর তাই তারা যৌথভাবে যে ষড়যন্ত্র করছে তা উপেক্ষা করা যাবে না। লাদাখে আমাদের সেনারা অনেক এলাকায় টহল দিচ্ছে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এলাকা, সেখান থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনাই নেই। আর লাদাখ নিয়ে চীন যদি আলোচনার টেবিলে সব মিটিয়ে নেয় তাহলে স্বাগত, কিন্তু পাল্টা প্রত্যাঘাত করতেও ভারতীয় সেনা প্রস্তুত। এরপরই সেনাপ্রধান রীতিমতো উদ্বেগের সুরে বলেন, ক্রমাগত পাকিস্তান এবং চীন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তাদের ষড়যন্ত্র তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতকে তাই একমুখী নয়, বরং দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। জুনের অশান্তির পর ভারত ও চীনের কোর কমান্ডার স্তরের প্রায় 8টি বৈঠক হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনো সাব-জিরো তাপমাত্রায় সেনা, ট্যাঙ্ক ও সশস্ত্র বাহিনী মোতায়েন রেখেছে দুই পক্ষই। আগ্রাসনের ব্যাপারে পারস্পরিক দোষারোপ জারি রেখেছে দুই দেশ। অপরদিকে গরু ও কয়লা পাচার কাণ্ডে বাংলার 20 IPS অফিসারের নাম CBI তালিকায়। ঠক বাজতে গা উজাড়, গরু ও কয়লা পাচার কাণ্ডে বাংলার 20 IPS এর নাম উঠে এলো CBI তালিকায়। ইতিমধ্যেই 3 IPS কে তলব করেছে CBI। কল্লুল গোনাই, তথাগত বসু ও আংশুমান সাহাকে নোটিশ করা হয়েছিল CBI এর পক্ষ থেকে, কিন্তু তারা এই নোটিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। CBI সূত্রে জানা গিয়েছে আরও 17 জন IPS এর তালিকা তৈরি করল CBI। গরু ও কয়লা পাচারে একাধিক নিচুতলার পুলিশ কর্মীকে ও ব্যবসায়ীকে জেরা করে আরও 17 জন IPS এর নাম পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই 17 জন IPS কেও শীঘ্রই নোটিশ করা হবে CBI এর তরফ থেকে। প্রাথমিক তদন্তে মোট 20 জন IPS কে গরু ও কয়লা পাচারে সরাসরি ফায়দা বা টাকা নেবার অভিযোগে অভিযুক্ত পেয়েছে গোয়েন্দা আধিকারিকরা। এই IPS অফিসাররা কলকাতা ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন এবং অনেকেই শাসক দলের বেশ ঘনিষ্ঠ বলেই CBI সূত্রে খবর।
কয়েকদিনের মধ্যেই এই অফিসারদের এক এক করে নোটিশ দিয়ে তলব করা হবে। এতজন পুলিশ আধিকারিকের নাম উঠে আসায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনে। রাজ্যের গোটা পুলিশ সিস্টেমটাই কি দুর্নীতিতে ভরে গিয়েছে প্রশ্ন উঠে গিয়েছে সংশ্লিষ্ট মহলে। এর আগে কোনোদিন একসঙ্গে এতজন আইপিএসকে একই কেসে তলব করেনি সিবিআই। গরু ও কয়লা পাচার কাণ্ডে জাল গুটিয়ে আনছে সিবিআই। ইতিমধ্যেই লালা ও এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাঙ্গুর লেকটাউনের 3টি বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে গাড়িয়া, শ্রীরামপুর, রানীগঞ্জ, আসানসোলের ইসিএল কর্মী এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতেও কেন্দ্রীয় অফিসারেরা হানা দিয়েছেন। সেই সব রেড ও জিজ্ঞাসাবাদে একের পর এক পুলিশ অফিসারের নাম উঠে এসেছে। ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার হাত দিয়েই গরু ও কয়লা পাচারের কোটি কোটি টাকা বিদেশে গেছে বলে সিবিআই গোয়েন্দাদের অনুমান। অপরদিকে নানকানা গুরুদ্বারে হামলা 3 অভিযুক্তকে কারাদণ্ড পাক আদালতের। 2020 সালের জানুয়ারি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে গুরুদ্বার নানকানা সাহিবে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবে এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে প্রবল নিন্দার ঝড় উঠে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত 3 অপরাধীকে 2 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। নানকানা গুরুদ্বার ধ্বংস করে সেই স্থানে গুলামানি মুস্তাফা মাজার তৈরি করার হুঙ্কার তুলে নির্লজ্জভাবে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা। চলে পাথর বৃষ্টি, পরে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে। এই ঘটনায় মূল অভিযুক্ত ইমরান চিস্তিকে 2 বছর জেল সহ 10,000 পাকিস্তানি মুদ্রা জরিমানা করা হয়েছে। বাকি 2 অপরাধী মোহাম্মদ সালমান এবং মোহাম্মদ আহমেদকে 6 মাসের সাজা শুনিয়েছে পাক সন্ত্রাস বিরোধী আদালত। তবে বাকি 4 অভিযুক্তকে সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়েছে। নানকানা হামলার ঘটনায় অভিযুক্তদের পাক দণ্ডবিধি এবং 7 অ্যান্টি টেরোরিজম আইনের 295A, 290, 291, 341, 506, 148 এবং 149 দ্বারায় গ্রেফতার করা হয়। এফআইআর থেকে জানা গিয়েছে ইমরান চিস্তি একজন সরকারি কর্মচারী, মৎস্য দফতরে তিনি কাজ করতেন। চিস্তি ধর্মের নামে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে এই হামলায় উস্কানি দেয়। পুলিশ তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মুসলিম জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনে। চিস্তি সহ বাকি অভিযুক্তদের সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরই কড়া ভাষায় গুরুদ্বার হামলার নিন্দা করে ভারত। পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার দাবি জানায় নয়াদিল্লি। একই সঙ্গে এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিও জানানো হয় ইমরান সরকারের কাছে। ইমরান খানকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।